আপনি বাংলাদেশে থাকাটাকে কেন প্রেফার করেন? তুমি কি বলছো আমি দেশ ছেড়ে চলে যাই? না, আমি বলছি, আমি জানতে, বাংলাদেশের মানুষ তো এরকম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে। রোহিঙ্গারা যে বাংলাদেশে এসছেন এবং মিয়ানমারে বর্তমানে যা হচ্ছে তার আশু কোনো সমাধান আপনি দেখেন কিনা? এই ক্ষেত্রে আপনার কোনো কিছু ভূমিকা নেওয়ার আর আছে কিনা? বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে এটা নিয়ে আপনার সর্বশেষ কোনো আলোচনা হয়েছে কিনা? সেখানে একটা মানবতার একটা ক্রাইসিস চলছে, প্রশ্ন করছেন অনেকে। ডক্টর ইউনূস, এটা একটা ব্যাপক বিষয়, বড় বিষয়। এটা শুধু রোহিঙ্গা না, পুরো বার্মা বা মায়ানমার, এই পুরো জিনিসটাই একটা বড় জটিল জিনিস। এটা বাংলাদেশ এটার জন্য তার সীমান্তে অবস্থান কারণে আমরা বহুলভাবে এটার সাফার করবো এটার জন্য। কাজে এখন থেকে ঠিক করা যে এটা আমরা কিভাবে নিষ্পত্তি করতে পারি। সেখানে পৃথিবীর যারা বিভিন্ন পলিসি অ্যাডপ্ট করেন এইগুলো সমাধানের জন্য, সবাই মিলেমিশে সমাধানের উপায় বের করা, সেটা আমাদের এখন এই উদ্যোগটা নিতে হবে যাতে করে আমরা এটা করতে পারি। শুধু দর্শক হিসেবে থেকে গেলে আমাদের হবে না, আমাদের অ্যাক্টিভ অ্যাকশনে যেতে হবে যাতে করে এটা এই যে শুরু হলো এটা আমাদের ঘরের কাছে এসে, এবং বন্দুকের গুলি এখন আমাদের গায়ের উপরে লাগছে, আমাদের ঘরে এসে পৌঁছতেছে, এটা খুব ভালো লক্ষণ না। যে লক্ষণ থাকতে থাকতে আমাদেরকে এটা সমাধানের জন্য যে পরিমাণ উদ্যোগ দরকার সেই পরিমাণে উদ্যোগ আমাদেরকে নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমরা কথা বলছিলাম। এর আগে আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই সেই প্রসঙ্গে আসলে একটু দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে টাকা পাচার রোধে সরকার ব্যর্থ হচ্ছে বলে মনে করেন কিনা। শতকরা 98% দর্শক মনে করেন যে হ্যাঁ ব্যর্থ হচ্ছেন, না মনে করেন শতকরা 2% দর্শক। আমরা ডক্টর ইউনূসকে প্রশ্ন করতে চাই যে দেশের টাকা বিদেশি পাচার দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর বলে অনেকে মনে করছেন। আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে আপনার কাছে আমাদের একটু প্রশ্ন যে এই ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি সরকারের লুপহোলসগুলি দেখেন এবং আপনি মনে করেন যে এই ব্যাপারগুলি মানে নীতিমালায় পরিবর্তন আনা দরকার বা কোনো আইনের পরিবর্তন আনা দরকার বা আরো ভিজিলেন্ট হওয়া দরকার, কোন বিষয়গুলি নিয়ে আপনার পরামর্শ বা সাজেশন, অবজারভেশন? সেখানেই বলছিলাম আর কি, রুল অফ লটা এস্টাবলিশ করা, আইনের কোনো বিষয় না, আইনটা প্রয়োগ করতে হবে। তো আইন প্রয়োগ না করলে এগুলো তো কিছুই হবে না। এগুলো আইনের প্রয়োগ, যারা আইন প্রয়োগ কর্মকর্তা তারা ঠিকমতো করছেন কিনা, সমস্ত বিষয়টা হলো আইনের প্রয়োগ। আইন হওয়া, আইনের নির্দিষ্টভাবে প্রয়োগ করা, আইনের যেটা কন্টেন্ট ছিল, যেটা আইনের পেছনে যে কার্যকারিতা ছিল সেটাকে প্রয়োগ করা। সেটা না করলে তো কিছুই হবে না। আইনের প্রয়োগটাই আপনি আসলে বেশি গুরুত্ব দিচ্ছেন, যে আইন এক্সিস্টেন্ট আইন আসে সেই আইনের মধ্যেই এগুলি আসলে রোধ করা যায় বলে আপনি মনে করছেন, যদি আইনের প্রয়োগ হয় বা আইনের প্রয়োগ সিলেক্টিভ না হয়। একবার প্রয়োগ করা শুরু হলে তখন বুঝে কোন জায়গায় আপনার ঘাটতি আছে সেটা পূরণ করে দেবেন। এখন তো বোঝাই যাচ্ছে না কোন ঘাটতি কোথায় আছে, কারণ আইনেরই প্রয়োগ নাই। এই প্রসঙ্গেও যদি আমি আরেকটা প্রশ্ন করি, যে অনেকে এরকম আশঙ্কা করছেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। এই অর্থনীতি যেহেতু বিপুল পরিমাণে বৈদেশিক ঋণ আছে, এর মধ্যে নানা ধরনের ব্যাংকিং খাতে নানা ধরনের অব্যবস্থা আছে, আপনি কি মনে করেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর বা মারাত্মক কোনো চ্যালেঞ্জের মধ্যে আছে? আপনি কিভাবে কম্পেয়ার করেন বাংলাদেশ এবং সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থার মধ্যে? সারা বিশ্বের অর্থনীতি, যেহেতু বাংলাদেশের অর্থনীতির অবস্থা খারাপ সেটা সবাই যেমন বলছে, আমাকেও সেভাবেই বলতে হবে। যে কিভাবে সমাধান হবে সেটারও বহু সমাধান বলা হচ্ছে। এটা সরকার সেটা প্রণিধান করবেন, তাহলে হয়তো অগ্রসর হওয়া যাবে। অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর ইউনূস যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোনো দেশে সেটেল করতে পারতেন, পৃথিবীর যে কোনো দেশের হয়েই আপনার যে আইডিয়াগুলি সেগুলি আপনি ডিসেমিনেট করতে পারতেন, তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন, বাংলাদেশে থাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন, সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব, সেটি কি আপনার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বা আপনি এটি কেন করছেন? বা মানে অনেকে বলছেন যে আপনি আসলে, হ্যাঁ আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন বিদেশে থাকেন, মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়াগুলির জন্য খুব বড় বাধা না, মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে, এটাই অনেকে প্রশ্ন করেন যে মানে সে খুব চলে যায়। এমন কুসন্তান হলাম দেশের জন্য, এখন পরামর্শ যে আপনি দেশ ছেড়ে চলে যান, এই অবস্থা হলো আমার। মনে করি না আমার এই অবস্থা হয়েছে যে
আমি দেশেরই সন্তান, এই দেশেই থাকবো, দেশের জন্য যে কাজ করি সেটাই করব, এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই, আমি যে কেন ওখানে দেশে থাকছেন, আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম, বলে আমরা সব ব্যবস্থা করে দেবো। এটা আর একটা নতুন দেশ যোগ হলো আছে। কিন্তু আপনি বাংলাদেশেই থাকতে চান, এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয়, আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর। সেই অভিযোগের ক্ষেত্রে বলা হয়েছে আমি সবচেয়ে ডাকু বাংলাদেশে সবচেয়ে বড় ডাকাত এদেশে, কাজে সেই হিসাবে সবাইকে জানান দেওয়া হচ্ছে, সেই হিসাবে আমি পরিচিত হয়েছে। আমি সবচেয়ে বড় ডাকাত, আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ, যে দেশের সর্বনাশ করে যাচ্ছি, সেইভাবে পরিচিত হয়েছে। আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য? আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না, যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান, সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে? ওই যে বললাম যে এটাই হলো আমাদের স্বপ্নের বীজতলা, যে আমাদের স্বপ্নগুলো একটা দাসে একটা নতুন আইডিয়া আসে, সেটা একটা বীজতলা। এটা আমরা ট্রাই করে দেখি, একটা ছোট আকারে করি, এটা সফল হলে আর একটু বড় আকারে করি, এটা বাংলাদেশি করি। একবার সফল হলে সারা দুনিয়া এটা লুফে নেয় দেওয়ার জন্য, সারা দুনিয়ার লোক এখানে আসে, আমাদের লোককে নিয়ে যায়, সেভাবে কাজকর্ম করছি। এটা আমরা একটা থাকছি বাংলাদেশে, করছি বাংলাদেশে, কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে, আমরা কি করছি, কি চিন্তা করছি, কিভাবে এগুলো পরিচালনা করছি। এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি, আমরা একটা নতুন পৃথিবী গড়তে চাই। সেই পৃথিবী হচ্ছে 3 শূন্যের পৃথিবী। এটাও বহুবার বলা হয়েছে, তার উপরে বই লিখেছে 3 শূন্যের পৃথিবী কি হবে, যে 0 কার্বন এমিশন, যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, একে রক্ষা করতে হলে আমাদের 0 কার্বন এমিশন অ্যাচিভ করতে হবে। কাজে এটা এমন বিশ্ব আমাদের গড়তে হবে যেটা 0 কার্বন এমিশনের বিশ্ব হবে। 0 ওয়েলথ কনসেন্ট্রেশন। আমরা উন্নয়ন বলছি, যে উন্নয়নের সফলতা গুটিগত মানুষের কাছে যায়। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর এই অবস্থা, যে সমস্ত টাকা গুটি হতে মানুষের কাছে চলে যায়। দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে, তার 90% যে সম্পদ, এটা হয়তো 5% লোকের কাছে। 90% লোকের কাছে হয়ে গেল, এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে 90% জায়গায় এটা 95% হয়ে যাবে, ওই 5% জায়গায় এটা 3% হয়ে যাবে। অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে, সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে। এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো। আমরা বলছি যে এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না। আর হলো 0 আনএমপ্লয়মেন্ট। বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি, সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে। কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কতদূর নিয়ে যাব, কোথায় সীমারেখা টানবো, এটা ঠিক করতে হবে। সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা 3 শূন্যের পৃথিবী, 30 ওয়ার্ল্ড। এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে 0 ওয়েলথ কনসেন্ট্রেশন, 0 আনএমপ্লয়মেন্ট এবং 0 গ্লোবাল ওয়ার্মিং 0 হবে। এই 3টা 0-র মধ্যে আমরা থাকবো। তো সেটা আবার বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, আমরা সেগুলো বিশ্বকে বোঝানোর চেষ্টা করছি। এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস। এই সোশ্যাল বিজনেসের মাধ্যমে এগুলো করা যাবে। কারণ সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস, এবং কত জায়গা থেকে কত ভিন্নভাবে এগুলো প্রসার করা হবে সেটা আমাদের দায়িত্ব হয়। আমরা এগুলো ব্যাখ্যা করি, আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয়। 107টা বিশ্ববিদ্যালয়ের এখন সোশ্যাল বিজনেস সেন্টার আছে। এটার নাম হলো সাধারণত ইউনেস সোশ্যাল বিজনেস সেন্টার নামে পরিচিত হয়। নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে। সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা পত্রিকায় দিয়েছিলাম, যে ফাইন্যান্স ইউনিভার্সিটি অফ রাশিয়া, ফাইন্যান্স ইউনিভার্সিটি মস্কো,
তারা বলছে যে আমরা এখানে ইউনো সোশ্যাল বিজনেস সেন্টার করব এবং আপনাকে একটা দায়িত্ব দেব, একটা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আমাদেরকে বানিয়ে দেবেন এবং আপনি সারাক্ষণ এটা তদারকি করবেন। সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে, তাদের সঙ্গে জুম মিটিং হবে, যে তারা অগ্রসর হচ্ছে। অর্থাৎ এটার গতি শুধু সীমাবদ্ধ কোনো বিশেষ ধরনের কাজে না। চায়না এটার একটা অগ্রগামী দেশ, যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ মনোযোগ দিচ্ছে। কাজে এইটা দুনিয়ার ডানে বাঁয়ে উত্তর দক্ষিণে সবার কাছে আছে। কাজে সেটাকে আমরা তুলে ধরছি। এটার আমাদের বড় বক্তব্যটা হলো বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে, সেই কাঠামো, সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব। এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নেই, যে গতিতে আমরা এগোচ্ছি। কাজে এই বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি, নতুন সভ্যতা গড়ে তোলা, এই নতুন সভ্যতা গড়ে তোলার জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে। সেই কারণেই এই পৃথিবীর এত ইন্টারেস্ট দেখছেন, যে আলোচনা দেখছেন, যে তারাও অনুভব করে যে এটার একটা রাস্তা বের করতে হবে। আমরা একটা রাস্তা বের করেছি, এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে, কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায়, তারা করছে। তার সঙ্গে আমরা 30 ক্লাব, আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না, এটা কার্যে পরিণত করতে হবে। পাঁচজন সদস্য নিয়ে ইয়ুথদের মধ্যে প্রচার করার, যুবকদের মধ্যে প্রচার করার জন্য, 12 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত, এই বয়সের মধ্যে এই যে 5 জন মিলে একটা ক্লাব করবে, 30 ক্লাব। তাদের অঙ্গীকার হবে, আমি ব্যক্তিগতভাবে কার্বন এমিশন জিরো করব, আমি ব্যক্তিগতভাবে ওয়েলথ কনসেন্ট্রেশনকে বন্ধ করব, আমি ব্যক্তিগতভাবে আনএমপ্লয়মেন্টকে বন্ধ করব। এটা ব্যক্তিগত, আমি এমন কিছু কাজ করব না যাতে এগুলো প্রসারিত হওয়ার সুযোগ পায়। কাজে 5 জনে প্রত্যেকে এটা যখন সফল করবে, তাদেরকে বলা হবে 30%। এই 5 জন যদি 30% হতে পারে এবং আরো ক্লাব যদি 30% সৃষ্টি করতে পারে, আমাদের বক্তব্য হলো তাহলে আমরা 30 বিশ্ব গড়তে পারবো। কারণ পুরো জিনিসটা সৃষ্টি করছি আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে। এই যে ওয়েস্ট, প্রচুর ওয়েস্ট, আমরা বর্জ্য, এই বর্জ্যতেই আমরা শেষ হয়ে যাব। কাজে আমি আমি যদি 30 ক্লাব করি, প্রথম কাজ হলো আমি যে জিনিস আমার দরকার নেই সেই জিনিস আমি কিনবো না। কিনলে এটা ফেলে দিতে হবে, এক সময় ফেলতে হবে। কাজে বর্জ্যকে পরিত্যাগ করার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। যদি আমার নেহাত দরকারই হয়, তাহলে আমাকে সেটা সীমিত করতে হবে, রিডিউস এ, তারপর হলো রিইউজ এ, আবার নতুন করে ব্যবহার করে এটা নতুন ভঙ্গিতে আসো। তারপরে হলো যে রিসাইকেলিং, আবার এটাকে কাজের মধ্যে লাগিয়ে দিল। এইগুলো প্র্যাকটিস করতে হবে। এই যে প্রত্যেক যুবক, যারা তরুণরা এগিয়ে আসছে, কাজে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় পরিবর্তন আনতে হবে। যেহেতু আমরা বলছি যে চাকরি করা মানুষের ভবিষ্যৎ না, চাকরি করার জন্য মানুষের জন্ম হয় নাই, এটা আমাদের একটা ফান্ডামেন্টাল জিনিস। এটা হলো যে আমরা সবাই এন্টারপ্রেনিয়ার, আমরা উদ্যোক্তা, আমাদের জন্ম হয়েছে উদ্যোক্তা হিসেবে, কিন্তু আমরা জোর করে শিখাচ্ছি তোমাকে ভালো করে লেখাপড়া করো, তোমার চাকরি করতে হবে। আমরা হয়ে গেছি ওই দাসপ্রথার শিকার, আমরা দাসত্ব গ্রহণ করছি। একবার যদি আমি এটা গ্রহণ করি, তাহলে আমি আর এর থেকে মুক্তি পাবো না, কিন্তু আমার চিন্তা শক্তি রহিত হয়ে যাবে। এটা থেকে বাইরে ওইটাকে আমরা নিয়ে আসছি, যে এই এন্টারপ্রেনিয়ার হতে হলে আরো কতগুলো পরিবর্তন হবে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সিস্টেমে বিরাট রকম পরিবর্তন করতে হবে। কারণ এখন ফাইন্যান্স গরিবের কাছে আসে না, যেটা নিয়ে গ্রামীণ ব্যাংক শুরু হয়েছিল। ফাইন্যান্স আছে বড় লোকের কাছে, এই বড় লোকের কাছে আসে বলেই এই ওয়েলথ কনসেন্ট্রেশন সম্ভব হয়েছে, সম্পদের কেন্দ্রীকরণ সম্ভব হয়েছে। আমরা যদি এই ব্যাংকিং সিস্টেম পরিবর্তন না করি, তাহলে এটা চলতে থাকবে। কাজে আমাদেরকে বড় পরিবর্তন আনতে হবে ব্যাংকিং সিস্টেমের মধ্যে। সেগুলোর জন্য কি কি পদক্ষেপ নিতে হবে, সেগুলো আমাদের আলোচনার বিষয় হবে।